পদার্থ গঠন ও ধর্ম অধ্যায়ের নেক্সট টপিক এবার আছে। দেখো তরলের প্রবাহ। তো আগের পার্ট যারা দেখোনি, ডিসক্রিপশনে সব লিঙ্কগুলো দেওয়া আছে, যেখানে প্রত্যেকটা ভিডিও আছে, তোমরা দেখে নাও। এবার বলছি যে তরলের প্রবাহটা কি হয়। দেখো তরলের প্রবাহ মানে যখন তরল কোনো এক স্থান থেকে অন্য স্থানের মধ্যে যায়, তো যেভাবে যায় সেটাকে তার তরলের প্রবাহ বলবো। মানে সেগুলো দুইভাবে যেতে পারে। একটা তাদের মধ্যে ধরো কোনো একটা যে অণুগুলো আছে সেগুলো সমানভাবে যেতে পারে, মানে একই সময়ে একই দূরত্ব যেতে পারে। আবার এমনও যেতে পারে যে এলোমেলোভাবে, সেগুলো আমরা ডিটেলসে জানবো। তাহলে তরলের প্রবাহ বোঝা গেল। তরলের প্রবাহ মানে যখন কোনো তরল কোনো একটি স্থানে প্রবাহ হয়, মানে এক স্থান থেকে অপর স্থানে যায়, তাহলে সেটাকে তরলের প্রবাহ বলা হবে। এবার এগুলো সংজ্ঞা নাই, তার জন্য এগুলো দরকার তোমাদের নাই লিখার। এবার যেগুলো বলছি সেগুলো তোমরা মনে রাখবা। দেখো যে তরলের প্রবাহ সেটাকে সাধারণত দুই ভাগে ভাগ করা হয়। একটাকে বলা হয় ধারারেখ প্রবাহ, একটাকে বলা হয় কি বললাম, ধারারেখ প্রবাহ, আর একটাকে বলা হয় অশান্ত প্রবাহ। এগুলো আমি আজ বলবো। দেখো তাহলে ধারারেখ প্রবাহ মানে কি, দেখো আমি উদাহরণ দিয়ে দেখাচ্ছি। ধরো এটা কোনো একটা জিনিস আছে, মানে নদী বা পুকুর। এবার এগুলোর মধ্যে ধরো অণুগুলো সঞ্চালন হচ্ছে, ধরো এগুলো জলের অণু, মানে জলের অণু যেগুলো আছে সেগুলো প্রবাহ হচ্ছে। এবার দেখো যদি এগুলো দুটো অণু আছে, যদি একই সময়ে সমান দূরত্ব যায়, মানে ধরো 1 মিনিটে এখান থেকে এখান গেল, তাহলে এখান থেকে এখানে, মানে যদি প্রত্যেকটা অণুগুলো সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে, তাহলে সেই সেটাকে বলা হবে তার ধারারেখ প্রবাহ। মানে এই ধরনের প্রবাহের ক্ষেত্রে দেখো কোনো ঘূর্ণন সৃষ্টি হবে না, মানে কোনো ঘূর্ণি বা কোনো কিছু সৃষ্টি হবে না। যেমন তোমরা নদী বা কোনো কিছুর মধ্যে দেখো যে গোল গোল যে ঘূর্ণি সৃষ্টি হয়, সেটা এক্ষেত্রে হবে না। কারণ এই ধারারেখ প্রবাহের ক্ষেত্রে যে অণুগুলো আছে সেগুলো একই সময়ে সমান দূরত্ব যায়, মানে অণুগুলো সর্বদা সমান সমান দূরত্ব অতিক্রম করে। এক্ষেত্রে যে প্রত্যেকটা অণুগুলো আছে তাদের বেগ সমান থাকবে, এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। দেখো তাদের মধ্যে যে বেগের পরিমাণটা আছে সেটা সর্বদা একই পরিমাণে থাকবে। ধরো 5 মিটার/সেকেন্ড আছে, তো 5 মিটার/সেকেন্ডই থাকবে। এবং তাদের মধ্যে যে অভিমুখ আছে সেটা সর্বদা অপরিবর্তিত থাকবে। অভিমুখ অপরিবর্তিত মানে যে ডাইরেকশনে যাচ্ছিল সেই ডাইরেকশনে যাবে, মানে অন্য ডাইরেকশনে যাবে না। তাহলে কয়েকটা পয়েন্ট, যে একই সময়ে একই দূরত্ব যাবে, তারপর তাদের মধ্যে অভিমুখের কোনো পরিবর্তন হবে না, আর তাদের বেগের পরিমাণটা একই হবে। তাহলে এগুলো আমি ভালোভাবে লিখে দিচ্ছি, এটাই তার সংজ্ঞা হবে। ঠিক আছে, তাহলে কাকে বলে ধারারেখ প্রবাহ? লিখো, দেখো যে প্রবাহ প্রবাহের যে প্রবাহের যে কোনো বিন্দুতে, যে কোনো বিন্দুতে তরলের বেগ সমান হয়, তরলের বেগ সমান হয়, এবং অভিমুখ অভিমুখ অপরিবর্তিত থাকে, তাকে ধারারেখ প্রবাহ বলে। ধারারেখ প্রবাহ বলে। বোঝা গেল? তার মানে প্রবাহের যখন যে কোনো বিন্দুতে তাদের বেগটা সমান থাকবে, অভিমুখ অপরিবর্তিত থাকবে, সেটা ধারারেখ প্রবাহ। এবার দেখো ধারারেখ প্রবাহ যখন হয় তখন সাধারণত মানে কোনো ঘূর্ণি সৃষ্টি হয় না, এবং এই প্রবাহটা খুবই কম দেখা যায়। মানে এমন কোনো উদাহরণ পাওয়া মুশকিল যে তাদের ক্ষেত্রে সম্পূর্ণ ধারারেখ প্রবাহ, মানে প্রত্যেকটাতে অণুর বেগ সমান হয়, বা এমন যেমন পুকুরে, নদীতে, এগুলো সমুদ্রতে হয় না। এটা হতে পারে যেমন ধরো কোনো একটা ছোট পাইপ আছে, তাহলে সেই পাইপের মধ্যে যখন জলটা যায় তখন সেগুলো একই সময়ে একই দূরত্ব যায়। ছোট পাইপের মধ্যে যখন জলটা যায়, তাহলে তাদের মধ্যে যখন বেগটা অনেক বেশি থাকে তখন বেগটা সমানভাবে ক্রিয়াশীল হয়। তাহলে সেই যে ছোট পাইপের ক্ষেত্রে এই উদাহরণটা মনে রাখতে পারো, যে বেগটা সর্বদা সমান বেগে যায়, তাহলে সেটা একটা ধারারেখ প্রবাহের উদাহরণ। ঠিক আছে, এবার আমরা অশান্ত প্রবাহ যেটা সেটা জানবো। তো অশান্ত প্রবাহ মানে তোমরা বুঝতে পারছো এখানে কি হবে। দেখো যখন অণুগুলো যাবে, আমি লিখছি তারপর বলছি তোমাদের। দেখো এটা ধরো নদী ছিল বা কোনো কিছু, তাহলে এবার ধরো অণুগুলো যাচ্ছে, এইভাবে বেঁকিয়ে গেল, এই অণুগুলো ধরো এভাবে বেঁকিয়ে গেল, দিয়ে এখানে একটা গোল 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 করে এভাবে কোনো ঘূর্ণির সৃষ্টি হয়ে গেল। মানে যখন অণুগুলো একই সময়ে একই দূরত্ব তো যাবেই না, তার সঙ্গে তাদের বেগের পরিমাণটা সমান থাকবে না, এবং অভিমুখটা পরিবর্তিত হবে। ঠিক আছে, দেখো একটা নির্দিষ্ট দিকে অভিমুখটা পরিবর্তনশীল হবে, সেটাকে তার অশান্ত প্রবাহ বলে। এবার দেখো যখন বন্যা হয় বা যখন ঘূর্ণি বা কোনো কিছু সৃষ্টি হয়,
তো এই অশান্ত প্রবাহের কারণেই সৃষ্টি হয়। এটা বায়ুর ক্ষেত্রেও হতে পারে, ধরো বায়ু যখন যায় তখন যখন বায়ু ঘুরতে ঘুরতে ঘূর্ণিঝড় সৃষ্টি হয়, তো এই কারণেই হয়, মানে বায়ুর যে সমান সময়ে সমান দূরত্ব যায় না, তাদের অভিমুখটা বারবার পরিবর্তন হয় এবং দিকটা সমান থাকে না, তার জন্য এক্ষেত্রে এইভাবে ঘূর্ণিঝড়টার সৃষ্টি হয়। ঠিক আছে, তাহলে অশান্ত প্রবাহ এবং ধারারেখ প্রবাহ এই কয়েকটা বিষয় আমি লিখিয়ে দিচ্ছি তোমাদের। অশান্ত প্রবাহ লেখো, যে প্রবাহের যে কোনো বিন্দুতে বেগ সমান হয় না এবং অভিমুখ পরিবর্তিত হয় তাকে অশান্ত প্রবাহ বলে। যেমন অশান্ত প্রবাহ দেখো, একটা ধরো সমুদ্র আছে তাহলে বা নদী আছে, তাহলে নদী যখন জলগুলো যায় তখন প্রত্যেকটা বেগটা সমান থাকে না, মাঝের জলগুলো দেখবা বেগটা বেশি হয়, ধারের জলগুলোর বেগটা কম হয়। তাহলে যখন এইভাবে দুটো বেগের পার্থক্য তৈরি হয় তখনই ওই ঘূর্ণিরগুলো সৃষ্টি হয় বা বন্যা এগুলো সৃষ্টি হয়। তাহলে নদীর জলের যেমনটা হয় সব বেশিরভাগ নদীর ক্ষেত্রে সেটা অশান্ত প্রবাহ সৃষ্টি হয়। ঠিক আছে, তাহলে শান্ত প্রবাহ অশান্ত প্রবাহ, এবার যদি এগুলোর পার্থক্য বা ডিফারেন্স বলা যায় তাহলে দেখো তোমাদের এই পয়েন্টগুলোই আসবে, যে অশান্ত প্রবাহের ক্ষেত্রে বেগের পরিমাণটা সর্বদা সমান থাকে না এবং ধারারেখ প্রবাহের ক্ষেত্রে প্রত্যেকটা পরমাণুর অণুগুলোর বেগটা সর্বদা সমান থাকে। ঠিক আছে, তারপরে অশান্ত প্রবাহের ক্ষেত্রে অভিমুখ পরিবর্তিত হয় এবং ধারারেখ প্রবাহের ক্ষেত্রে অভিমুখের কোনো পরিবর্তন হয় না। তাহলে এই বিষয়গুলোই পার্থক্য তোমরা ভালোভাবে মনে রাখো। ঠিক আছে, নেক্সট এবার দেখো আছে প্রান্তীয় বেগের ধারণা, মানে এই যে অশান্ত বেগ বা অশান্ত প্রবাহ বা শান্ত প্রবাহের কারণে আর একটা ঘটনা হয়, সেটাকে বলা হয় প্রান্তীয় বেগ। তো এই প্রান্তীয় বেগ সেটা কি বলছি তোমরা ভালোভাবে শোনো। ধরো কোনো একটা জিনিস উপর থেকে নিচে পড়ে গেল জলের মধ্যে বা বায়ুর মধ্যে, তাহলে যখন ধরো প্যারাশুট নিয়ে মানুষ নামে বা কোনো একটা জিনিস, ধরো একটা নদীর মধ্যে একটা পাথর রাখা হলো, তাহলে নদীর মধ্যে যখন পাথরটা থাকবে তখন দেখবে সেটা ধীরে 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 নিচে নামে। তাহলে ওই যে ধীরে ধীরে বেগে নিচে নামে ওই বেগটাকে তার প্রান্তীয় বেগ বলা হয়। মানে যখন কোনো প্রবাহের মধ্যে কোনো একটা বস্তু প্রবাহমান হবে তখন যে সর্বনিম্ন স্থির বেগ, মানে ওই বেগটার পরিবর্তন হবে না, সেটা স্থির বেগ নিয়ে নামতে থাকবে, সেই স্থির বেগটাকে তার প্রান্তীয় বেগ বলা হবে। ঠিক আছে, এবার প্রান্তীয় বেগ বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে, সেটা আমি বলবো, তার আগে আশা করছি বোঝা গেল প্রান্তীয় বেগ। যেমন ধরো প্যারাশুটের মধ্যে যখন মানুষ নিচে নামে তখন দেখবা তাদের যে বেগটা একটা স্থির হয়ে যায়, দিয়ে ধীরে 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 নিচে নামে, তাহলে যে স্থির বেগ নিয়ে যখন নিচে নামতে শুরু করবে সেটাকে তার প্রান্তীয় বেগ বলা হবে। ঠিক আছে, তাহলে লিখো প্রান্তীয় বেগ কাকে বলে। কোনো প্রবাহের মধ্যে বস্তু যে স্থির বেগ নিয়ে নিচে পড়তে থাকে সেই স্থির বেগকে প্রান্তীয় বেগ বলে। তাহলে এটা হয়ে গেল প্রান্তীয় বেগ। এবার এটা কি কি বিষয়ের উপর নির্ভর করে সেটাই আমাদের সবচেয়ে দরকার, এটাই পরীক্ষাতে আসে। ঠিক আছে, এবার যারা ভিডিওটি লাইক করোনি লাইক করে দাও এক্ষুনি এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো, কারণ আমি সব কিছু পড়াচ্ছি। এবার দেখো বলছি নির্ভর কি কি বিষয়ের উপর করে। তাহলে প্রথমে এটা বস্তুর আকারের উপর নির্ভর করে, মানে ধরো একটা কোনো ছোট বস্তু আছে, একটা ছোট পাথর আছে এবং একটা বড় পাথর আছে, তাহলে বস্তুটার আকারটা যত বৃদ্ধি পাবে প্রান্তীয় বেগের মানটা তত বাড়বে, মানে দেখবা সেই বস্তুটা ততটাই বেগ নিয়ে নিচে নামবে। তাহলে বলছি যখন বস্তুটার আকারটা বাড়বে তখন সেটা বেশি হবে, তার মানে এটা সমানুপাতি না ব্যস্তানুপাতি? অবশ্যই এটা সমানুপাতি, মানে যখন প্রান্তীয় বেগ বাড়বে বস্তুর আকারটাও তখন বাড়বে, তাহলে বস্তুর আকারের সঙ্গে এটা সমানুপাতি হয়। ঠিক আছে, তাহলে কিভাবে নির্ভর করে দেখো, আমি এইভাবে লিখছি, তোমরা ভালোভাবে লিখবা যে বস্তুর আকার যখন বাড়ে, হ্যাঁ, তখন প্রান্তীয় বেগটাও বাড়ে। ঠিক আছে, প্রান্তীয় বেগটাও
বাড়ে। এই দুটো আমি এইভাবে দেখালাম। বস্তুর আকার যখন বাড়বে তখন এটা সমানুপাতি হবে, তার মানে প্রান্তীয় বেগটাও বাড়বে। ঠিক আছে, এবার দেখো যখন আমরা তরলের ক্ষেত্রে দেখব, ধরো তরলের ক্ষেত্রে ঘনত্বটা বৃদ্ধি পেল, তাহলে তরলের যখন ঘনত্ব বাড়বে, যেমন ধরো জল এবং মধু আছে, তাহলে যেটার মধ্যে ঘনত্বটা কম হবে সেখানে বেগটা বেশি হবে। ঠিক আছে, যেটার ঘনত্ব কম হবে সেটার প্রান্তীয় বেগটা বেশি, মানে ব্যস্তানুপাতি। যেমন ধরো মধু আছে, তাহলে সেটার মধ্যে একটা জিনিস সহজে নামতে পারবে না, কিন্তু জলের মধ্যে সহজে ডুবে যায়, তাহলে এটা। তাহলে বললাম যখন তরলের ঘনত্বটা বৃদ্ধি পায় তখন প্রান্তীয় বেগটা হ্রাস পায়, তার মানে এটা ব্যস্তানুপাতি হয়। তরলের ঘনত্ব বাড়লে প্রান্তীয় বেগ কমে। ঠিক আছে, তাহলে এটা লিখছি, তরলের ঘনত্ব, তরলের ঘনত্ব বাড়লে প্রান্তীয় বেগ কি হয়, কমে। ঠিক আছে, এটা একটা পয়েন্ট ভালো করে মনে রাখো। তারপরে দেখো নির্ভর করে বস্তুর ঘনত্বের ওপর। বস্তুর ঘনত্ব মানে কি, একটা বস্তু ধরো ঘনত্ব বৃদ্ধি পেল, যেমন ধরো আমরা বলছি যে লোহা আছে এবং একটা ধরো কাঠ আছে, তাহলে লোহার ঘনত্বটা বেশি, তাহলে যত ঘনত্বটা বেশি হবে তাদের ভরটা তত বেশি হওয়ার কারণে সেটা নিচে নামবে তাড়াতাড়ি, তার মানে প্রান্তীয় বেগটা বাড়বে। তাহলে বস্তুর ঘনত্বটা যখন বৃদ্ধি পায় তখন প্রান্তীয় বেগের মানটাও বৃদ্ধি পায়, কারণ বস্তুর ঘনত্বের ওপর প্রান্তীয় বেগটা নির্ভর করে। ঠিক আছে, তাহলে দেখো বস্তুর ঘনত্ব এটা যখন বাড়বে তখন প্রান্তীয় বেগটাও বাড়ে। ঠিক আছে, আর একটা লাস্ট দেখো, তরলের সান্দ্রতার উপর নির্ভর করে, মানে ধরো কোনো একটা জিনিসের সান্দ্রতা বেশি তরলের ক্ষেত্রে, তো সেটার ক্ষেত্রে জানো তোমরা যে বাঁধাটা বেশি হয়ে যায়। যেমন যদি তরলের সান্দ্রতা বেশি হয় তাহলে সেটা যতটা পরিমাণে যাবে তার বাঁধা বেশি, তাহলে যখন একটা বস্তু আমরা দিব সেটার মধ্যে, তাহলে যখন বাঁধাটা বেশি হয়ে যাবে তার মানে প্রান্তীয় বেগটা কম হয়ে যাবে। বোঝা গেল? তাহলে যত বাঁধা বেশি প্রান্তীয় বেগটা তত কম হবে, তার জন্য বলা যায় যে এটা ব্যস্তানুপাতি, তার মানে তরলের যখন সান্দ্রতা বাড়ে তখন প্রান্তীয় বেগ কমে। ঠিক আছে, তাহলে এটা একটা পয়েন্ট দেখো, তরলের সান্দ্রতা যখন বাড়ে প্রান্তীয় বেগ তখন কমে যায়। ঠিক আছে, তাহলে এই যে কয়েকটা বিষয় খুব দরকারি, তোমরা ভালোভাবে মনে রাখবা এবং এগুলো প্রত্যেকটা জিনিস তোমরা নোট করো। নেক্সট টপিক এবার আছে তরল প্রবাহের হার। তার আগে তোমরা ডিসক্রিপশনে গিয়ে একটা লিঙ্ক আছে, সেখানে ক্লিক করে তোমাদের ক্লাসের প্রত্যেকটা ভিডিও পরপর দেওয়া আছে, তাহলে সেই প্লেলিস্টটা যদি সেভ করে নাও তোমাদের সব ভিডিও পেয়ে যাবা, মানে আর খুঁজতেই হবে না। তো তার জন্য সেটা সেভ করে ইউটিউবের যেখানে লেখা আছে সেখানে তোমরা সেভ পেয়ে যাবা। ঠিক আছে, এবার বলছি তরল প্রবাহের হার মানে কি হয়। দেখো যখন তরলটা প্রবাহিত হয় তাহলে একক সময়ে, মানে 1 সেকেন্ডে, ধরো একটা পাইপ আছে জলের, তাহলে 1 সেকেন্ডের মধ্যে যতটা পরিমাণে জলটা প্রবাহ হবে, তাহলে কোনো একটা পাইপের মধ্যে বা কোনো একটা প্রবাহের মধ্যে একক সময়ে 1 সেকেন্ডে যত পরিমাণে জল যায়, মানে যত আয়তন, ধরো 1 লিটার 2 লিটার 5 লিটার, তাহলে যত আয়তনে জলটা যাবে তাহলে সেটাকে তার তরল প্রবাহের হার বলা হবে। এবার যতটা হারটা বাড়বে, মানে তরল প্রবাহের হার যত বাড়বে তত একক সময়ে জলের পরিমাণটা সঞ্চালনটা বেশি হবে। যেমন ধরে আমরা তরল প্রবাহের হার 3 এবং 5 বললাম, তাহলে 5-এর ক্ষেত্রে সেটা 1 সেকেন্ডে 5 লিটার জলটা যাবে, তার মানে আরো বেশি পরিমাণে জল যায়। সরি, মানে কারেন্ট পালিয়ে গেল তার জন্য। এবার বলছি যে দেখো তরল প্রবাহের হারেরটা কি, মানে কিভাবে হয় সেটা। তাহলে তরল প্রবাহের হার ওটা কাকে বলে তোমরা লিখো, কোনো কোনো প্রবাহের মধ্যে একক সময়ে যত আয়তন তরল প্রবাহ হয় তাকে তরল প্রবাহের কারেন্ট চলে এলো, প্রবাহের হার বলে। ঠিক আছে, তাহলে তরল প্রবাহের হার এটা একটা বিষয় মনে রাখো। এবার দেখো তরল প্রবাহের হার যেটা, সেটা কিভাবে, তাহলে আমি সংক্ষেপে হার লিখছি, তাহলে সেটা কি বললাম, একক সময়ে, তার জন্য সময়টা নিচে আসবে, আর উপরে আয়তন আসবে, তার জন্য আয়তন বাই সময়। ঠিক আছে, কারণ একক সময়ের আয়তনটাকে হার বলা হয়। এবার যে হার সমান আয়তন বাই সময়, হার মানে রেট, আর সমান কি পাবো, আয়তন মানে ভলিউম ভি, আর সময় মানে টি, তাহলে আর সমান ভি বাই টি, এটা একটা সূত্র, খুব দরকার তোমরা মনে রাখো, অঙ্ক আসতে পারে। তাহলে এখান থেকে তরল প্রবাহের হারের মধ্যে দেখো যতটা আয়তন হয় সেটা বললাম তরল প্রবাহের হার বলা হয়। এবার আয়তন বাই সময়, এটা তরল প্রবাহের হার সমীকরণ। এবার এখান থেকে আমরা যদি এককটা যদি বার করি সেটা কি আসবে দেখো, তাহলে আর সমান ভি বাই টি, তাহলে ভি মানে আয়তনের একক কি, মিটার কিউব, আর এটা কি
সেকেন্ড, তাহলে মিটার কিউব পার সেকেন্ড এটা তার এসআই একক, ঠিক আছে, এটা এসআই একক। এবং সিজিএস একক যদি করি সেন্টিমিটার কিউব পার সেকেন্ড, এটা হয়ে গেল সিজিএস একক। আর একটা আমরা বার করব প্রচলিত একক, প্রচলিত মানে যেটা ব্যবহার করা হয় নর্মালি, তাহলে সেটা আয়তনে আর একটা একক হয় লিটার, তাহলে লিটার পার সেকেন্ড, ঠিক আছে, তাহলে লিটার পার সেকেন্ড এটাও তার একক হয়। মাত্রা যদি বার করি দেখো, তাহলে এখানে আছে ভলিউম মানে আয়তনের মাত্রা কি হয় এল কিউব, এল কিউব, আর নিচে আছে সময়ের মাত্রা টি, তাহলে কি হবে এল কিউব টি টু দি পাওয়ার -1, এটা হয়ে গেল তার মাত্রা। তরল প্রবাহের মাত্রা হয় এল কিউব টি টু দি পাওয়ার -1। আজকে লাস্ট এবং মোস্ট ইম্পর্টেন্ট টপিক দেখো, বার্নৌলির উপপাদ্য বা বার্নৌলির সূত্র, সেগুলো আমরা জানবো। একটা বৈজ্ঞানিক একটা সূত্র দিয়েছিলেন দেখো, তাহলে এটা ধরো কোনো একটা ধারারেখ প্রবাহ আছে, মানে এই ক্ষেত্রে তরলটা ধারারেখভাবে চলছে, ঠিক আছে, মানে যাচ্ছে, মানে ধারারেখ মানে সমানভাবে যাচ্ছে, একক সময়ে সমান দূরত্ব যাচ্ছে। এবার দেখো এটার মধ্যে যে পরিমাণে যাবে তখন এখানে তিন ধরনের শক্তি সৃষ্টি হয়, ঠিক আছে। একটাকে বলা হয় চাপ শক্তি, তোমরা জানো চাপ শক্তি, সেটাকে আমরা এখানে পি ধরবো। তারপরে আছে গতি শক্তি, গতি শক্তিকে কাইনেটিক এনার্জি বলা হয়, সেটাকে ধরবো আমরা ই কে। আর একটা হয় স্থিতি শক্তি, তোমরা জানো যে এই শক্তিগুলো কার্যক্ষমতা শক্তি চ্যাপ্টারে আমি পড়িয়ে দিয়েছি, তোমরা দেখে নিও, ঠিক আছে। এবার দেখো এই তিন ধরনের শক্তি সৃষ্টি হয়। তাহলে বার্নৌলির কথা হলো যে যখন আদর্শ ধারারেখ প্রবাহ হবে তখন ধারারেখর যে কোনো বিন্দুতে তরল প্রবাহের একক আয়তন, তরল প্রবাহের মধ্যে যে পরিমাণে চাপ শক্তি আছে, গতি শক্তি আছে এবং স্থিতি শক্তি, সেটার সমষ্টি সর্বদা ধ্রুবক হবে। মানে দেখো চাপ শক্তি, গতিশক্তি এবং স্থিতি শক্তি যতটা আছে মোট সব সময় সমান থাকবে। ধরো 100 আছে, ধরো আমি বলছি, বা 90 আছে, 30 30 30 যোগ করে, এবার যদি চাপ শক্তি বাড়ে অন্যটা কমে যাবে, দিয়ে মোট যে পরিমাণে শক্তিটা আছে সেটা সর্বদা সমান থাকবে। এটা হলো বার্নৌলির সূত্র, বোঝা গেল? মানে কি, তাদের যে তিন ধরনের শক্তি আছে সেটার মোট সর্বদা সমষ্টিটা সমান থাকবে, ঠিক আছে। তাহলে এবার ধরো আমরা এই বিন্দুতে ধরলাম, এটা ধরো এ বিন্দু, এখানে ধরো বি বিন্দু, এখানে সি বিন্দু, আমরা যেখানেই ধরবো তাদের মধ্যে মোট যে পরিমাণে শক্তিটা আছে, কি কি শক্তি আছে, চাপ শক্তি, গতি শক্তি এবং স্থিতি শক্তি, তাদের মোট সর্বদা সমান থাকবে। এটা হলো সূত্র, ঠিক আছে। এবার তোমরা লিখো আদর্শ ধারা, সূত্রটা লিখছি আমি, ধারারেখ প্রবাহের ক্ষেত্রে, আদর্শ ধারারেখ প্রবাহের ক্ষেত্রে ধারারেখার যে কোনো বিন্দুতে একক আয়তন প্রবাহীর মোট চাপ শক্তি, গতি শক্তি এবং স্থিতি শক্তির সমষ্টি সর্বদা ধ্রুবক হয়। এটা সূত্র যে আদর্শ ধারারেখ প্রবাহ যখন হবে তাদের মধ্যে মোট যে পরিমাণে শক্তিটা আছে সেটা সর্বদা ধ্রুবক হয়। তোমরা লিখে নাও। এবার কথা হচ্ছে যে এটা সমীকরণটা কি আসবে সেটা, মানে এখানে যখন আমরা এই যে তিনটে জিনিসের শক্তিটা বার করলাম, তাহলে সেখানে মোট যদি আমরা বার করি সেটা কি আসবে দিয়ে, এটা তোমরা লিখবা, তার নিচে অতএব দিয়ে লিখো, অতএব চাপ শক্তি, এবার পরপর লিখবা, চাপ শক্তি প্লাস গতি শক্তি প্লাস স্থিতি শক্তি সমান ধ্রুবক, ঠিক আছে। এবার দেখো এখানে আমরা এই যে চাপ শক্তি সেটা বার করব, চাপ শক্তিকে পি ধরা হয়, প্লাস গতি শক্তি, তোমরা আশা করছো জানো গতি শক্তির সূত্র কি, হাফ mv², এটা হলো সূত্র। এবার একক আয়তনের ক্ষেত্রে এমটা কি আসবে, দেখো আমরা জানি যে ঘনত্ব সমান কি হয়, ভর বাই আয়তন, আশা করছি জানো। তাহলে এবার দেখো ঘনত্বটাকে রো ধরা হয়, এটাকে রো বলা হয়, রো, ঠিক আছে। এবার ভর মানে এম, আর আয়তন মানে কি হয়, আয়তন মানে 1, এক্ষেত্রে একক মানে 1, ঠিক আছে। তাহলে এবার দেখো এই এমটা কি হয়ে যাবে, রো, কারণ এটা 1, এটাকে না ধরলেও হবে, তার জন্য ভরটা আর ঘনত্বটা সেম হয়ে যাবে, তাহলে এম সমান রো, ঠিক আছে। তাহলে এখানে হাফ mv² হয়, তাহলে কি লিখবো, হাফ রো
ভি স্কোয়ার, ঠিক আছে, বারবার কারেন্ট পালিয়ে যাচ্ছে, সরি। এবার দেখো এখানে হবে হাফ, তারপরে হচ্ছে রো, তারপরে কি আছে আর একটা ভি এর স্কোয়ার। মানে এটা একটা সূত্র, যদি ওই চ্যাপ্টারটা না জানো বুঝতে পারবে না। তোমরা আমাদের কার্যক্ষমতা শক্তির যে পার্টগুলো আছে প্রত্যেকটা তোমরা দেখে নিবা, ডিসক্রিপশনে একটা লিঙ্ক আছে যেখানে প্রত্যেকটা ভিডিও পরপর দেওয়া আছে, ঠিক আছে। এবার বলছি প্লাস দেখো স্থিতিশক্তি, স্থিতিশক্তি মানে কি হয়, দেখো যখন আমরা স্থিতিশক্তি বার করি সমীকরণটা আসে, দেখো স্থিতিশক্তির ক্ষেত্রে সেই সূত্রটা আছে এম জি এইচ। এবার এখানে এমটা কি হয়ে যাবে রো জি এইচ, কারণ এমটা আর এটা সমান তো, তার জন্য এখানে রো তারপর জি এইচ, তারপর রো তারপর জি আছে তারপর এইচ। তাহলে এই দেখো এই তিনটে যোগফলটা সর্বদা ধ্রুবক হয়ে যাবে, তাহলে এটাই তার সূত্র, ঠিক আছে। তোমরা পরীক্ষায় এটুকু লিখে আসো তাহলেই তোমরা ফুল মার্কস পেয়ে যাবে, ঠিক আছে। তাহলে এগুলো বললাম বার্নৌলির সূত্র। এবার মেন হবে যে এটা প্রয়োগ, মানে এটার দরকার কি ছিল। যেমন দেখো যখন কোনো ট্রেন চলে ফুল স্পিডে তখন তার পাশে থাকতে বারণ করা হয়, মানে যে কোনো কাউকে তার পাশে যেতে বারণ করা হয়। কারণ দেখো যখন কোনো একটা জিনিসের মধ্যে ট্রেন যেমন যখন চলে তখন সেটার গতি শক্তিটা অনেক বেশি হয়ে যায়। এবার গতি শক্তি যখন অনেক বাড়বে তখন বাকি যে শক্তি চাপ শক্তি এবং স্থিতি শক্তি, মেনলি চাপ শক্তিটা অনেক কমে যায়। এবার সেখানে চাপ যদি কমে যায় তাহলে আশেপাশের যে বায়ু আছে সেখানে চাপটাকে ফিল করার জন্য, মানে মোট আমি যেটা বলছিলাম যে গতিশক্তি স্থিতিশক্তি মোট সর্বদা সমান থাকবে, তাহলে মোট সমান থাকার জন্য গতিশক্তিটা কমে গেলে চাপ শক্তিটা, আচ্ছা গতিশক্তিটা বেড়ে গেলে চাপ শক্তিটা কমে যাবে। তার জন্য পাশের বায়ুগুলো সেখানে চলে আসবে, দিয়ে একটা ধাক্কা হবে। এবার যদি কেউ সেখানে লোকগুলো থাকে তাহলে সেটা ধাক্কার কারণে রেল লাইনের নিচে চলে যেতে পারে, ঠিক আছে। তার জন্য এমনটা বলা হয় যে রেল লাইনের পাশে ট্রেন চলাকালীন কোনো ব্যক্তিকে থাকা উচিত নয়, ঠিক আছে। তাহলে এই একটা পয়েন্ট তোমরা মনে রাখো। আর একটা খুব দরকারি পয়েন্ট আছে সেটা বলবো, দিয়ে আমাদের চ্যাপ্টার শেষ হয়ে যাবে, ঠিক আছে। তো সেই পয়েন্ট হলো, জানো তোমরা দেখো যখন বৃষ্টি বা অনেক বেশি ঝড় হয় দিয়ে তখন বলা হয় যে এমন ধরো কোনো একটা মানে চালের বাড়ি আসে, মানে যেগুলোর বাড়ির উপরে খড় বা অনেক কিছু থাকে, তাহলে সেই যে বাড়ির ছাদ, আমি সংক্ষেপে বলছি, তাহলে বাড়ির যে ছাদ আছে বা চাল আছে সেটা উড়ে যায়। তাহলে এমন এটা কেন হয়, কারণ যখন বায়ু অনেক স্পিডে ফুল স্পিডে চলাচল করে তখন বায়ুর গতিশক্তিটা যখন বাড়বে, মানে যখন চলবে তখন গতিশক্তিটা বেশি হয়ে যাবে। তাহলে সেই গতিশক্তি বৃদ্ধি পাওয়ার জন্য চাপ শক্তিটা এবং স্থিতি শক্তিটা অনেক কমে যায়। তার জন্য গতিশক্তি যখন বাড়বে তখন ঘরের ভিতরে যে বায়ুগুলো আছে সেগুলো ওপরে ওঠার চেষ্টা করবে, বুঝতে পারছো, কারণ ওপরে অনেকটাই চাপ শক্তিটা কমে গেছে। তাহলে চাপ শক্তিটাকে ম্যাচ করার জন্য নিচের বায়ুগুলো ওপরে যাবে, দিয়ে ওই বাড়ির ছাদটাকে ওপরে তোলার চেষ্টা করবে, দিয়ে সেটা হাওয়াতে উড়ে যেতে পারে। যদি না বুঝতে পারো আবার একটু ব্যাক করে শোনো, তাও আমি বলছি। যখন বললাম গতিশক্তিটা অনেক বেশি হয়ে যাবে চাপ শক্তিটা কমে যাবে, তার জন্য বাড়ির নিচের বায়ুগুলো সেগুলো ওপরে ওঠার চেষ্টা করবে, দিয়ে সেইটা হয়ে যেতে পারে। তাহলে এই কয়েকটা পয়েন্ট, যে ট্রেনের কাছে কিভাবে পাশে থাকতে হয় না আর বাড়ির চাল কিভাবে উড়ে যায়, সেগুলো বার্নৌলির সূত্র থেকে আমরা ধারণা পাই। বার্নৌলির সূত্রের সাহায্যে কেন, কারণ বার্নৌলির সূত্রতে আমরা জানলাম যে গতিশক্তিটা যখন বাড়তে শুরু করবে তখন স্থিতিশক্তি এবং চাপ শক্তি অনেকটা কমে যাবে। কমেন্টের মধ্যে একটা প্রশ্নের উত্তর দাও যে কোন প্রবাহের প্রভাবে বন্যার সৃষ্টি হয়। আজকে আমি পড়ালাম, কে পারছো দেখি কোন প্রবাহের ক্ষেত্রে বন্যা হয়, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিকে অবশ্যই লাইক করো। সেই প্লে লিস্টটা অবশ্যই সেভ করো, সেখানে তোমরা সব পেয়ে যাবা। তো কেন সেভ করবে না, সেভ করে নাও এবং এটা কমেন্টের মধ্যে বলো যে কোন প্রবাহের বন্যাটা সৃষ্টি হয় কোন প্রবাহের কারণে।